অভয়াকাণ্ডে সঞ্জয়ের যাবজ্জীবন আমৃত্যু পর্যন্ত কারাদণ্ড দেওয়া হলো কার্যত। এই রায়ে কেউই খুশি নয়, নাগরিক সমাজ ক্ষোভে ফেটে পড়ছেন। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কথা বলবো স্যারের সাথে। স্যার, কি বলবেন? রায় দিয়েছে আদালত, সে আদালতের রায়কে মানতে হবে। যারা মানছেন না তাদের উচ্চ আদালতে যেতে হবে। এখন আদালত বিভিন্ন তথ্য তার কাছে যা আছে তার ভিত্তিতে রায় দিয়েছেন। এ নিয়ে তো আমাদের বাইরে থেকে কিছু বলার নেই। যাবজ্জীবন দিয়েছেন। যাবজ্জীবন একটা কঠিন সাজা, এটা সহজ সাজা নয়। 5 বছর 10 বছরের সাজা নয়, যাবজ্জীবন কারাদণ্ড একটা কঠোরতর সাজা। বিচারপতি তার বোধ বিবেচনা অনুযায়ী দিয়েছেন, এতে তো আপত্তির কোনো কারণ নেই। রীতিমতো নিন্দার ঝড় বয়ে যাচ্ছে, কারণ বিচারপতি যখন রায় দান করছিলেন তিনি বলেছেন বিরল থেকে বিরলতম ঘটনা বলে এই ঘটনাটাকে আমি মনে করছি না, আদালত মনে করছে না। তো আদালতের কাছে যে তথ্য আছে তথ্যের ভিত্তিতে আদালত বলেছেন। কিন্তু আদালতের বিচারপতিরা তো বিচার করেন বিভিন্ন তথ্যের ওপর দাঁড়িয়ে। সুতরাং তিনি যখন মনে করেছেন তার একটা যুক্তি আছে। আমি অসন্তুষ্ট হতে পারি, আমি ক্ষুব্ধ হতে পারি, সেটা ভিন্ন কথা। কিন্তু বিচারপতিকে রায় দেওয়ার সময় তথ্য ভিত্তিক রায় দিতে হয়। হঠাৎ তাড়াহুড়ো করে একটা মনোগ্রাহী রায় করে দিলাম, সেটা উচ্চ আদালতে গিয়ে খারিজ হয়ে যাবে, সেটা লাভ নেই। সিবিআই এর আইনজীবী মৃত্যুদণ্ডের জন্য রীতিমতো তারা আর্জি জানিয়েছিল, সেক্ষেত্রে খারিজ করে দিয়েছে আদালত। দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ড দেওয়ার মতো যথেষ্ট কারণ খুঁজে পাননি। আর তাছাড়া আমার মতে, আমাকে অনেকে গালাগালি করবেন, যে মৃত্যুদণ্ড কোনো সভ্য দেশে সাজা হওয়া উচিত না। যদিও দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে আইনে এটা আছে। সভ্য গণতান্ত্রিক দেশে রাষ্ট্র কখনো খুনির ভূমিকা নিতে পারে না। মৃত্যুদণ্ড হচ্ছে রাষ্ট্রের যেন খুনির ভূমিকা, এটা হওয়া উচিত না। তার থেকে কঠোরতম সাজাই দেওয়া হয়েছে। আর যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ যতদিন বেঁচে থাকবেন ততদিন তাকে কারাদণ্ড ভোগ করতে হবে। এটা সাংঘাতিক সাজা। অনেক দেখে শাসক দলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বলেছেন সর্বোচ্চ সাজার জন্য আর্জি জানাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই বিষয়টা। উনি বলতেই পারেন, ওর তো কোনো বলা বলতে পারে এনকাউন্টার করে মেরে দাও। এগুলো হচ্ছে সাক্ষ্য প্রমাণ লোপাটের একটা কায়দা। এনকাউন্টার করে মেরে দাও, ফাঁসি দিয়ে দাও ইত্যাদি। সঞ্জয় রায়কে যাবজ্জীবন কার্যত করা হলো, সঞ্জয় রায়কে বাঁচিয়ে রাখলে সত্যি আসল তথ্য বাইরে বেরিয়ে আসতে পারে। বাট পারতে পারে, হতে পারে। যদি সিবিআই ঠিক মতো তদন্ত করে তো সত্য প্রকাশিত হতে পারে। হওয়া উচিত ছিল। সিবিআই দায়িত্ব নিয়ে এই ধরনের ঘটনা ঘটলো কেন, এবং ঘটনা ঘটার পর যে সমস্ত ক্রিয়াকাণ্ড হয়েছে তা হলো কেন, কি এমন ঘটনা ঘটলো যে মুখ্যমন্ত্রী সারাদিন তিনি মনিটর করলেন, এই সমস্ত তো তদন্তের আওতাভুক্ত হওয়া উচিত। আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই বলছে সঞ্জয় রায়কে আমি দেখলাম কার্যত আদালতে যখন তাকে রায় ঘোষণা করা হচ্ছে তার মধ্যে ভাবলেশহীন ভাবে সে তাকিয়ে আছে, তার মধ্যে একটু অনুশোচনা বা কিছু সেরকম দেখা গেল না। বলছি সত্যি এই সঞ্জয় রায় কি বলির বাখরা? সেটা তো তথ্য প্রমাণ তদন্তের ভিত্তিতে হবে। আমি তো প্রথম দিন থেকে বলছি একটা লার্জার কনস্পিরেসি, সেই লার্জার কনস্পিরেসিটা উদ্ঘাটন করতে হবে। এবং সেটা যতক্ষণ না উদ্ঘাটন হচ্ছে ততক্ষণ ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এর পেছনে যারা যুক্ত, যে চক্রীরা আছেন, কত বড় দুর্নীতি, কত বড় প্রশাসনিক দুর্নীতি, অনেক বিষয় আছে যুক্ত, সেগুলো প্রকাশিত হওয়া দরকার। অনেকে আদালত চত্বরে ক্ষোভে ফেটে উঠছিলেন, সবাই বলছিলেন আসল মাথা চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের উপর দায় ঠেলছিলেন, বলছে প্রশাসনের গাফিলতি। এই বিষয়গুলোকে মানুষ তার ক্ষোভে প্রকাশ করেছেন, কিন্তু আমার দেখার কি আছে? মানুষ ক্ষুব্ধ হয়েছেন, মানুষ ক্ষোভে প্রকাশ করেছেন, এতে ঠিকই তো, সঙ্গতই তো। প্রশাসনের উপরই তো ক্ষোভ উগড়বে। কেন ঘটনা ঘটলো এরকম জায়গায়? সরকারি হাসপাতালে একজন সরকারি চিকিৎসক তিনি ধর্ষিতা হলেন, তিনি খুন হলেন, আর প্রশাসন নির্বিকার রইল। ওই নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ থাকাটা খুব স্বাভাবিক। একই সাথে আমি বলছি হাইকোর্টে আর্জি জানাতে পারে সঞ্জয় রায়কে, বলা হলো তিনি আরো উচ্চতর কোর্টে যেতে পারেন। আমি একটা জিনিস বলছি, এই সঞ্জয় রায় যা আজকে আদালতে সে বলছে আমি নির্দোষ, আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হয়েছে, সেটাও বারবার করে বলেছে। এমনকি সিবিআই যে আমাকে হেফাজতে নিয়েছে, আমার কোনো মেডিকেল করানো হয়নি। সেটা উনি বলেছেন, সেটা এখন তদন্ত সাপেক্ষে কোর্ট বিচার করবে। আমরা বাইরে থেকে যেটা বলবো সেটা আমাদের খানিকটা অনুমান ভিত্তিক। বিচারপতির কাছে যে তথ্য এসেছে এই তথ্যের উপর নির্ভর করছে, এবং সেখানে তদন্তকারী সংস্থার বিশ্বাসযোগ্যতা হচ্ছে আসল। তারা কতটা দক্ষতার সঙ্গে তদন্ত করেছেন সেসব সেখানেই প্রমাণ হয়। বাইরে দাঁড়িয়ে আপনি আন্দাজে ঢিল ছুঁড়লে তো হবে না। শাসক দলের তরফ থেকে অলরেডি পোস্ট শুরু হয়েছে, শাসক দল 3টে কেসের ফাঁসি কার্যত করাতে পেরেছে, কিন্তু সিবিআই কিছুই পারলো না। যে 3টে কেসের সঙ্গে যারা আরজি করে ঘটনার তুলনা করছেন, তারা যে এই ষড়যন্ত্রের পেছনে যুক্ত নেই এই ধারণা উড়িয়ে দেওয়া যায় না। কেন ওই 3টে ঘটনার সঙ্গে আরজি করে ঘটনার কোনো মিল নেই। আরজি করের ঘটনা একটা পরিকল্পিত ষড়যন্ত্র, ওই 3টি ঘটনা নিছক ধর্ষণ।
এবং সেখানে সাক্ষ্য প্রমাণ ছিল, প্রায় প্রত্যক্ষদর্শীও ছিল। এক্ষেত্রে তা নেই। সুতরাং আরজি করের সঙ্গে অন্য ঘটনাগুলো যারা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্য খুব মহৎ বলে মনে হয় না। আগে আপনি নির্যাতিতার আইনজীবী ছিলেন, আমি সেই হিসেবে বলছি, আপনারও কি মনে হয় শুধু এই সঞ্জয় রায় একা যুক্ত? আপনি তো কেসটা পুরোটা শুনেছিলেন। আমি তো প্রথম দিন থেকেই বলছি পার্ট অফ লার্জার কনস্পিরেসি, নতুন করে তো বলার কিছু নেই। প্রথম ফ্রম দ্য ডে ওয়ান আমি বলেছি ইটস লার্জার কনস্পিরেসি। লার্জার কনস্পিরেসিটা খুঁজে বার করা উচিত। আপনি বলছেন আপনি মৃত্যুদণ্ডের পক্ষে নয়, সেজন্য আমি বলছি তাহলে যখন ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হয়েছিল তখনও নিশ্চয়ই আপনি পক্ষে ছিলেন না। নির্ভয়ার যখন ফাঁসি হয় তখন আমি দিল্লির বুকে দাঁড়িয়ে সেদিনই সেমিনার করে বলেছি যে ফাঁসি দণ্ডটা কোনো সভ্য দেশের সাজা হওয়া উচিত না। সুতরাং আমিও তো পরোয়া করি না কে কি মনে করলো, কার কি দুঃখ লাগলো, কার কি বেদনা লাগলো, যেটা ন্যায়সঙ্গত সেটাই বলি। মানে সঞ্জয়কে বাঁচিয়ে রাখলে এই রাজ্য বিজেপি জিততে পারে। বাঁচিয়ে রাখা একটা মানুষকে সাজা দেওয়া হয় কেন? একটা মেরে ফেললে সে তো বুঝলোই না সমাজ তার প্রতি কে ঘৃণা প্রকাশ করে, কিছুই না, তার তো কোনো অনুভবই হবে না। বরং সারা জীবন সে যদি কারাদণ্ড ভোগ করে তবে সে প্রতিদিন প্রতি মুহূর্তে পলে পলে তাকে এই শাস্তিটা উপভোগ করতে হবে। সবাই বলছে আমাদের ট্যাক্সের টাকায় তাকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখা হবে আজীবন, আমৃত্যু পর্যন্ত। এটা অন্যায় হচ্ছে। যারা বলছেন তাদের প্রতি খুব, শাসক দল তো বলবেই। শাসক এবার আমাদের ট্যাক্সের টাকায়, তাহলে ওদের মন্ত্রীরা টাকা চুরি করেছেন তাদের জেলে রাখা হচ্ছে কেন? খাইয়ে দাইয়ে তাদের মেরে ফেলে দেওয়া হোক। সঞ্জয়কে কেন রাখা হবে? সঞ্জয়কে আমৃত্যু পর্যন্ত, এটা আবার 17 লক্ষ টাকা দেয়া হবে স্টেটের পক্ষ এটা থেকে। আইন, এটা আইন যে ক্ষতিপূরণ দিতে হবে। এটা ওই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে গিয়ে নির্যাতিতা পরিবারকে টাকা দিয়ে সাক্ষ্য কেনার ব্যাপার না। এটা আইনসঙ্গতভাবে আইনে ক্ষতিপূরণ দেওয়ার বিধান আছে। ওরা কি সেই আইনটাকে মানতে চান না? একই সাথে নির্যাতিতার পরিবারকে যখন 17 লক্ষ টাকা ঘোষণা করা হয় তারা বলে আমরা বিচার চাই, তারা এখনো বিচার চাই। স্বাভাবিক, বিচার তো চাইবেনি। তারা বলছে, আমরা টাকা চাই। ঠিকই তো, এই টাকাটা তাদের আইনগত প্রাপ্য, এই টাকাটা মুখ্যমন্ত্রীর করুণার টাকা নয়। সুতরাং এই দুটোর মধ্যে পার্থক্য আছে। এখন তারা ঠিক করবেন তারা বিচার চান কি কি চান, তাদের যা আকাঙ্ক্ষা সেটা তো আমি তার মধ্যে মতামত দিতে পারি না। তো আমি একটা জিনিস বলছি, সত্যি আমাদের বিচার ব্যবস্থা বলুন, কেন্দ্রীয় সংস্থা বলুন, মানুষ কার উপর আস্থা রাখবে? শেষমেশ আমি অনেককে দেখতে পাচ্ছি যে কোথায় বিচার হলো, কোথায় তদন্ত হলো, সঞ্জয় রায় একাই দোষী বলা হচ্ছে। মানে এত মানে পশ্চিমবঙ্গের গোটা মানুষ কেন, আমি বলবো সারা ভারতবর্ষের মানুষকে জিজ্ঞাসা করলেও কেউ এটা বিশ্বাস করবে না। সেক্ষেত্রে আমি বলছি আইন, আদালত, প্রশাসন সমস্ত কিছুর উপর তো মানুষ আস্থা হারিয়ে ফেলবে। আজকে যা বলবো। মানুষ আস্থা হারালে মানুষ আস্থা হারাবেন। মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য যেটা করণীয় সেই সমস্ত অপদার্থ লোকেদের ভোটে নির্বাচিত না করা, সেটা তো মানুষ ভাবে না। বলছি সঞ্জয় রায়ের আইনজীবী বলেছে সঞ্জয় রায়কে দেখে সেরকম মনে হয়নি ও এত জঘন্য অপরাধ করতে পারে। আরেকটা জিনিস বলছি, সঞ্জয় রায় উনি বলছেন উপর মহলের চাপ ছিল, উপর মহল কিছু করলে করতে পারতেন। দেখুন, আইনজীবী যা বলেছেন তিনি তার মক্কেলের পক্ষে তার কথা বলেছেন, এ নিয়ে আমাদের মন্তব্য করার কোনো অধিকার নেই। যাই হোক, লিগালি এটা আইনের ব্যাপার। সরকারি পক্ষ কি, রাষ্ট্রের পয়সা, এটা সরকারের কারো মানে চুরির টাকা না। আমার আপনার জনগণের করের টাকা এগুলো করা হয়। যেহেতু ন্যায় বিচার প্রাপ্যটা মানুষের একটা মৌলিক অধিকার, এছাড়া না থাকা উচিত না। কোনো একজন আইনজীবী যেখানে সরকারের টাকা দেওয়া হচ্ছে, এটা তো কোনো মুখ্যমন্ত্রীর দলের টাকা দেওয়া হচ্ছে না।